আমার কাছে সুমন পাল চাকদহ নাট্যজনের তরফ থেকে একটা আবেদন রেখেছে যে আমার এই দীর্ঘ জীবনে স্মরণীয় কোনো একটি নাটককে আমি যেন খুব ছোট করে তুলে ধরার চেষ্টা করি। তো এখন যা সময় দাঁড়িয়েছে তাতে বার্ধক্যে বেশি কথা বলার প্রবণতা এসে যায়। তার ফলে আমি একটু সংকটে রয়েছি যে আমি বেশি কথা না বলে ফেলি। আবার এও একটা ব্যাপার যে এই ধরনের একটি প্রচেষ্টা যে হচ্ছে খুব প্রশংসনীয় একটা প্রচেষ্টা। সম্ভবত যে এই যে কোভিড-19 কিছু কিছু ইতিবাচক ঘটনাও ঘটাচ্ছে, তার প্রমাণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মুখোশ হয়ে যাচ্ছে, অনেকগুলো মুখোশ আবার মুখে রূপান্তরিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মানে যেহেতু এই বাংলা একটু রাজনীতি সচেতন বাংলা, রাজনীতি বা সমাজনীতি, অর্থনীতি সমস্ত কেমন জগাখিচুড়ি হয়ে যাচ্ছে। মানুষ কিভাবে এমন একটা সংকটের সামনে দাঁড়িয়ে রয়েছে যে সংকটের কোনো উদাহরণ আগে নেই, ইতিহাস থেকে কোনো শিক্ষা পাওয়া যায় না। যেমন এখনকার ফ্যাসিবাদের সঙ্গে আগের ফ্যাসিবাদের কোনো তুলনা হয় না। তাহলে কোন নাটক নিয়ে কথা বলা যায়? ভাবতে ভাবতে অনেকগুলো নাম মনে আসছিল। আমি তখনকার সময় মানে অনার্স পাওয়া খুব কঠিন ছিল, মানে আমি বলছি 60-এর দশকে, বিশেষ করে মফস্বল বাংলায়। আমার বাবা গ্রামীণ হাসপাতালে ডাক্তার ছিলেন, সরকারি ডাক্তার। তারপরে আমাকে বেশিরভাগই গ্রামে কাটাতে হয়েছে। 62-63-তে আমি যখন আমার জেলার সর্বসমেত 8-10 জন অনার্স পরীক্ষার্থীর মধ্যে একজন পরীক্ষার্থী অত্যন্ত অহংকারের সঙ্গে দামি দামি বই বুকে করে ঘুরে বেড়াই কো-এডুকেশন কলেজে। সেই অবস্থায় হঠাৎ পরীক্ষা চলে এলো, পরীক্ষা দেওয়ার পর একটা অবকাশ পাওয়া গেল। আমার দিদি থাকতেন দিল্লিতে, আমাকে দিদি বললো মাস 2-3 তো ছুটি পাচ্ছি, সেখানে চলে আয়। আমি চলে গেলাম। দিল্লিতে এসে আমার দুটো ঘটনা ঘটলো, সেটা আজকে যে বক্তব্য তার সঙ্গে সম্পর্ক রয়েছে। একটি ঘটনা ঘটলো যে আমি কাজ নেই কম্পানি, হঠাৎ স্টেটসম্যান পত্রিকা দেখলাম একটা বিজ্ঞাপন যে ডিপার্টমেন্ট অফ আয়রন স্টিলের লাইসেন্সিং সেলে কেন্দ্রীয় সরকারের খুব দামি চাকরি, কিছু ইমিডিয়েট কিছু লোক নেওয়া হবে আবেদন করার জন্য। আমি আবেদন করে ফেললাম। 7 দিনের মধ্যে আমার কাছে চিঠি চলে এলো যে পরীক্ষায় বসতে হবে। আমি পরীক্ষায় বসলাম এবং কি বলবো, সেই পরীক্ষা আমি ফার্স্ট হলাম। আমাকে সঙ্গে সঙ্গে বলা হলো তোমার রেজাল্ট বেরোবে কবে? মানে এই 3-7 মধ্যে বেরিয়ে যাবে। রেজাল্ট বেরোলো, আমি পাস করলাম। ওরা জানতে পারলো রেজাল্ট বেরিয়েছে কিনা, আমি বললাম, বললো ঠিক আছে তাহলে তুমি চলে এসো। আমি গেলাম, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হলো। মানে পরীক্ষার আগেই চাকরি, প্রায় পরীক্ষার পর পাস করার পর চাকরি। সেই চাকরি খুব দামি চাকরি। যাই হোক, সেটা ছেড়ে যেতে আসতে বাধ্য হয়েছিলাম এই কারণে যে তখন জানতাম না যে ঘুষ না নিয়ে ওখানে চাকরি করলে জীবন বিপন্ন হবে। তাই কাউকে কিছু না বলে পালিয়ে এসেছিলাম। তারপরে কতবার চেষ্টা করা হয়েছে আমার সাথে যোগাযোগ করে ওই চাকরিতে ফিরে যেতে, আমি ফিরে যাইনি। এইটুকু আমার অহংকারও বলা যেতে পারে, এইটুকু আমার নিজস্ব বিজ্ঞাপনও বলা যেতে পারে। কিন্তু দ্বিতীয় যে ঘটনাটি ওখানে থাকার সময় ঘটলো, সেটাও স্মরণীয় ঘটনা আমার জীবনে, এই চাকরি পাওয়ার মতোই। সেটি হচ্ছে উৎপল দত্ত এলেন তার নাটক নিয়ে। সেই নাটক কোন নাটক? সেই নাটক হচ্ছে ফেরারি ফৌজ। সত্য বন্দ্যোপাধ্যায় নায়ক, সম্ভবত নীলিমা দাস নায়িকা। উৎপল দত্ত হচ্ছেন সেই মারাত্মক রোলটি করছেন শান্তি রায়ের, যে ছদ্মবেশী বিপ্লবী শান্তি রায়, জ্যোতির্ময়, চরিত্রগুলো অসাধারণ চরিত্র। ওই নাটক, সত্যি কথা বলছি, ওই নাটক মফস্বলের
কলকাতা মফস্বলের মানুষের দেখা প্রথম নাটক, মানে কলকাতার নাটক। এবং উৎপল দত্ত যার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, মুগ্ধতা বিশাল হয়ে উঠছিল কাগজ পড়ে, তার লেখা পড়ে, তাকে প্রথম দেখতে পাবো। আমি পাগলের মতো সেই নাটক দেখলাম। দেখার পর আমার দুরাত্রি সত্যি ঘুম হলো না। কি নাটক, কি অসম্ভব নাটক, কি অসাধারণ সেই অভিনয়, ভাবা যায় না। তারপরে আমি চলে এলাম, ওই যে কারণে বললাম ওই কারণে চলে এলাম। চলে আসার পর আমি তখন ইংরেজি শিক্ষকের অভাব বলে প্রথমে আমি নিউ আলিপুর একটি স্কুলে চাকরি পেয়ে গেলাম, ইংরেজি শিক্ষক 7 দিনের মধ্যে পেয়ে গেলাম। কিন্তু আমি সেখানে চাকরি করতে পারলাম না, কারণ আমার বাবা নির্দেশ দিলেন যে চাকদায় চলে এসে, চাকদা বাড়ি করেছিলেন, যে এখানে এসে তুমি শিক্ষকতা করো। আমি এলাম, সেখানে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করলাম। এবং আমি অচিরেই আমার ভেতরে যেগুলো ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস যাই বলুন না কেন, সেগুলো মাথাচাড়া দিয়ে উঠলো। আমি ABTA নামক সংগঠনটির সম্পাদক হয়ে বসলাম। বিরাট জোন, চাকদা কল্যাণী মিলে একটা জোন। সেই জোনের আমি পরপর 3 বার সম্পাদক, মানে সে একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। আমাকে অনিলা দেবী এবং সত্যপ্রিয় রায়, এবিটের প্রধান 2 প্রবীণ নেতৃত্ব, তারা দারুণভাবে চিনতেন। তো আমাকে বলা হলো যে আমাদের এবার মায়নার দাবিতে আন্দোলন করতে হবে, জেলে যেতে হবে, মানে আইন অমান্য করতে হবে। আমরা খুব আনন্দ। বাবা এই সময় আমাকে সামলাতে পারছেন না, দেখে বাবা আমার বিয়ে দিয়ে দিলেন। বিয়ের 7 দিনের মধ্যেই ওই ডাক যে আইন অমান্য করতে হবে। আমি অনিলা দিকে গিয়ে চুপি চুপি বললাম, আমার তো একটা বিয়ে হয়ে গেছে, আমি কি করব? বলে যাবি, সকালবেলা যাবি, অ্যারেস্ট হবো, বিকেলবেলা ছাড়া পেয়ে যাবে। আমরা গেলাম, আইন অমান্য করলাম, অ্যারেস্ট হলাম, কিন্তু আমাদের ছাড়লো না। তারপরে আটকে রাখলো, 1 দিন 2 দিন নয়, বোধহয় 10 থেকে 12 দিন আটকে রাখলো। আন্নায় যে আছে অপেক্ষা করে, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, আমার নব বিবাহিতা স্ত্রী অপেক্ষা করছেন, তার স্বামী, বিপ্লবী স্বামী ফেরত আসবেন। এক কথা দিয়েছিলাম আজকেই ফেরত চলে আসবো, সেই ফেরত আস্তে আস্তে হয়ে গেল 10 দিন কি 12 দিন। যাই হোক, তারপর ফেরত আসার পর অন্য ব্যক্তিগত ঘটনার মধ্যে আর যে লাভ নেই, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো। উৎপল দত্ত এলেন চাকদায়। এলেন কেন না, আমরা যারা গ্রেপ্তার হয়েছে তাদের সম্বর্ধনা দেবে। ওখানকার বোধহয় ছাত্র ইউনিয়ন বা ওখানকার যারা বামপন্থী মানুষজন, তারা একত্রিত হয়ে ঠিক করলেন যে আমাদের সম্বর্ধনা দেওয়া হবে। সেই সম্বর্ধনায় আমার স্বপ্নের মানুষের সঙ্গে দ্বিতীয়বার দেখা। আমার সঙ্গে অনেকক্ষণ বসে অনেক কথাবার্তা। আমি বললাম আমি এখানে একটি নাটকের দলের সঙ্গে যুক্ত হয়েছি, খুব ভালো যেমন বলেন আর কি। আমার মাপিতে একটু হাতটা দিলেন, আপনি তো অনেক দিক সামলাচ্ছেন, এসব বলে টলে খুব আমাকে বলার পর অসাধারণ একটি বক্তৃতা দিলেন। তারপর তৃতীয়বার দেখার কথাটাই হচ্ছে আজকের বিষয়। উৎপলদার প্রথম যে নাটক দেখে মুগ্ধ হয়েছিলাম, যেটা আমার জীবনে প্রথম কলকাতার কোনো বড় পরিচালকের দেখা নাটক। তারপরেই দেখেছিলাম বিভাসদার নাটক, মোহিত চট্টোপাধ্যায়ের রাজরক্ত, তারপরে। কিন্তু উৎপলদার সঙ্গে আমার, উৎপলদার নাটকের সঙ্গে দ্বিতীয় পরিচয় হলো যখন কল্লোল হলো, 67 কল্লোল। আজকে আমি কল্লোল নিয়ে 2-3টি কথা, দু তিনটি কথা বলার ইচ্ছে ছিল, একটু মারবে। কল্লোল আমার জীবনে একটি স্মরণীয় নাটক। এই কারণে নয় যে কল্লোল নাটক প্রায় 800 জনই চলেছিল, এই কারণেও নয় যে কল্লোল নাটকের আরেকবার একটা আরো বহুবার চেষ্টা করা হয়েছে সেটাকে পুনরুজ্জীবিত করার। এই কারণেও নয় যে কল্লোল নাটকটা উৎপল দত্তের অন্যতম সেরা নাটক, যদিও আমি মনে করি টিনের তলোয়ার দেখার পর মনে করি যে টিনের তলোয়ারই তার সেরা নাটক। কিন্তু তবুও কল্লোল নাটক নানা কারণে আমার জীবনে স্মরণীয়। আমার কাছে একটা অদ্ভুত তখন ধারণা ছিল, সেটা IPT এর সঙ্গে সম্পৃক্তির কারণেও হতে পারে, যে আমি এখানে দেখাতে হবে যে গরিব মানুষের জয়, দুঃখীর জয়। কিন্তু এই নাটকটা একটা ব্যর্থতার নাটক।
1946 যে নৌ বিদ্রোহ হয়েছিল সে বিদ্রোহ ব্যর্থ হয়ে গেছিল। ব্যর্থ হওয়ার জন্য ওই বিদ্রোহ হয়েছিল, কেননা একটা অসম লড়াই, ব্রিটিশদের সঙ্গে একটা জাহাজের নাবিকদের লড়াই, ব্যর্থতার লড়াই। কিন্তু পৃথিবীর অজস্র ভালো নাটক তৈরি হয়েছে ব্যর্থতার থেকে, ব্যর্থতার বৃত্তান্ত তৈরি থেকে। কল্লোল দেখার পর যখন দেখতে গেলাম, তার আগে চারধারে তখন আওয়াজ উঠছে কল্লোল বন্ধ করে দেওয়া হবে। সবচেয়ে বড় পত্রিকায় বিজ্ঞাপন বন্ধের ওয়ার্নিং এসে গেছে। ওই অবস্থায় আমাকে বলা হলো, যারা বামপন্থী মানুষ আছেন তারা আসুন, কল্লোল দেখতে আসুন, কোনো বিজ্ঞাপন বেরোবে না, না হলেও কল্লোল দেখতে আসুন। কল্লোল কল্লোল কল্লোল। অনেক কষ্টে মিনার ব্যাংকে টিকিট পেলাম, টিকিট পেয়ে ছুটে গেলাম কল্লোল দেখতে। অনেক আগে গিয়ে পৌঁছে গিয়েছিলাম, দেখলাম দত্তকে। তিনি তখন টিকিট কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে কি সব বলছেন। আমরা লাইন করে দাঁড়িয়ে ঢুকছি, আমি হঠাৎ কোনো কিছু না মেনে চলে গেলাম তার সামনে, গিয়ে বললাম, আমাকে চিনতে পারছেন? বলার মধ্যে আমি যে বললাম আমায় চিনতে পারছেন, বলার মধ্যে একটু যৌবনের স্পর্ধা ছিল। উৎপলদা চিনবেন আমাকে, উৎপলদা প্রতিদিন অজস্র মানুষের সঙ্গে তার দেখা হয়। আমি তারপর মনে করে দিলাম যে আপনি আমাকে একবার সম্বর্ধনা দিয়েছিলেন, আমি মনে করে দিলাম আপনার সঙ্গে আমার দিল্লিতে দেখা হয়েছিল। তখন উৎপলদা যেমন হয় করে, ও হ্যাঁ 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 দেখছেন তো, হ্যাঁ দেখলে হবে না, আরো লোককে নিয়ে আসতে হবে, বুঝতেই পারছেন তো আমরা কি বিপন্নতার মধ্যে আছি, এসব বলে টুলে বলেন। আর ফিরে এসে লাইনে আমাকে নিয়ে কি খাতি, উৎপল বাবুর সঙ্গে তোমার পরিচয় আছে। আমি তো তখন ওই অবস্থায় একটা তরুণ ছেলে, সবে শিক্ষকতায় ঢুকেছি, আমার মধ্যে তখন হ্যাঁ বহুদিন ধরে এইসব বলতে বলতে যেমনভাবে বাঙালি মধ্যবিত্তরা নিজেকে ফাঁপিয়ে তোলে, আমি ফাঁপিয়ে তোলার চেষ্টা করতে লাগলাম। তারপর সেই নাটকে বসেছিলাম সৌভাগ্যক্রমে এমন একটি জায়গায়, যে জায়গাটা বলা যেতে পারে যে মানে একটা অদ্ভুত জায়গা। সেই জায়গা মিনারবার আইলের মধ্য থেকে উঠে আসছেন, বলের মধ্যে থেকে উঠে আসছেন যে শম্ভু ভট্টাচার্য, দারুণ চেহারা, গাট্টা গোটা, নাবিকের পোশাক পরা, প্রথম ওই মধ্যে দিয়ে দর্শকের মধ্যে দিয়ে উঠে আসছেন। আমি তার পাশেই বসে আছি, ওই উঁচু ওয়ালের সামনে। উঠে আসছেন, মঞ্চে যাচ্ছেন, মঞ্চে আলো জ্বলে উঠলো, আলোর জাদুকর তাপস সেন বিস্ময় বিমুগ্ধ দর্শক। মুগ্ধতা তখনও শুরু হয়নি, শুরুতেই ওই ঘটনা। শম্ভু ভট্টাচার্যের উদাত্ত গলা আহ্বান জানাচ্ছেন, চলুন নিয়ে যাই খাইবার জাহাজে। বলতে বলতে খাইবার জাহাজ, সেই খাইবার জাহাজে তখন হেমাঙ্গ বিশ্বাসের গান ভেসে আসছে। গানটা বাজে ক্ষুব্ধ ঈশান কোণে বজ্র বিষাণ। একটু সাহায্য দিচ্ছি, দু একটা পয়েন্ট। বাজে ক্ষুব্ধ ঈশান কোণে বজ্র বিষাণ। সেই শুরু হলো নাটক। সে নাটক নয়, সমস্ত ইতিহাস ধ্যান ধারণাকে ভেঙে চুরমার করে দেওয়া হলো। সে নাটক দেখার পর বহুদিন ভেবেছি, হাস্যকর একটা চেষ্টা। একটা মানুষ বলছেন যে আমি বামপন্থী, আমি কমিউনিজমের সমর্থক, আমি প্রোপাগান্ডিস্ট। আমরা তার কথার বহিরঙ্গটাই দেখতে পেলাম। একটা মানুষ
থিয়েটার তৈরি করতে গেলে, নাটক তৈরি করতে গেলে, যতই বলেন প্রোপাগান্ডিস্ট, যতই বলেন যে বামপন্থায় বিশ্বাস করি, কি করে নাটকের সৌকার্য তৈরি করতে হয়। একটা ঘটনা, 46-এর একটা নৌ বিদ্রোহ, শার্দুল সিং নামক একজন, সে প্রথম বিদ্রোহের পতাকাটা তুলে ধরছে, তার বাড়ির ঘটনা, তার বাড়িতে তার স্ত্রী হচ্ছে লক্ষ্মীবাই, আর কৃষ্ণাবাই তার মা। মহারাষ্ট্রের ঘটনা, মহারাষ্ট্রের খাইবার জাহাজ, সেইখানে বিদ্রোহ 46-এ কলকাতা তখন কিন্তু দাঙ্গায় পুড়ছে। ওই অবস্থায় ওই ঘটনার, ওই তার দাঙ্গার ইতিহাস তৈরি হচ্ছে 46-এই। সেই 46-এর নৌবিদ্রোহের ঘটনা নিয়ে উৎপল দত্ত মহারাষ্ট্রকে নিয়ে নাটক করছেন। বারবার সেখানে সাম্প্রদায়িকতার কথা উঠে আসছে, কেন সাম্প্রদায়িকতার সেই যন্ত্রণার যে ঘা, সেটা উৎপল দত্তকে বিদ্ধ করছে, কারণ 46-এর কলকাতাকে তিনি ভুলতে পারছেন না। আবার মহারাষ্ট্রের খাইবার জাহাজ, সেই জাহাজের উপর একটি নৌ বিদ্রোহ, একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে সামগ্রিকভাবে বিদ্রোহের প্রতিনিধি হিসাবে। শার্দুল সিংয়ের সেই অভিনয়, শেখর চ্যাটার্জির, শেখরদার সঙ্গে পরে অনেকবার অজস্রবার দেখা হয়েছে। 80-র দশক 90-র দশকে যেমন উৎপলদার সঙ্গে বহুবার দেখা হয়েছে পরবর্তীকালে। কিন্তু এই প্রথম দিকের এই যে সাক্ষাৎগুলো, এই যে কল্লোল নাটকের দিলীপ দাস না গীতা সেন ভুলে গেছি কে করেছিলেন শার্দুল সিংয়ের স্ত্রীর ভূমিকা, মলয় মুখোপাধ্যায় করেছিলেন সেই প্রেমিকের ভূমিকা, সম্ভবত সুভাষ দেসাই তার নাম ছিল। একটা অদ্ভুত, শার্দুল সিং বেরিয়ে গেছেন জাহাজ নিয়ে, তার ঘরে শোভা সেন, তার মা, তার বৌমা, প্রিয় বৌমা শোভা সেনের, ছেলেটির সঙ্গে তার পরিচয় হয়। স্বামী কবে ফিরবে তার ঠিক নেই, জাহাজ নিয়ে তার সঙ্গে প্রণয় হয়, এবং ফিরবে কিনা তারও ঠিক নেই, জাহাজে কোনো পাত্তা নেই। সেই জাহাজ যুদ্ধ জাহাজ, কেউ বলছেন যুদ্ধ জাহাজ ধ্বংস হয়ে গেছে, মারা গেছে সবাই, কেউ জানে না। তার ফলে শার্দুল সিংয়ের স্ত্রীকে বিয়ে দিচ্ছেন শার্দুল সিংয়ের মা, বলছেন বিয়ে করো, একে বিয়ে করো। এই অবস্থায় শার্দুল সিং ফিরে আসে। সে একটা ট্রায়াঙ্গুলার লাভ, তার সিকোয়েন্স কি অসম্ভব, সেই সিচুয়েশন তৈরি হয়। সেই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে রিয়ার অ্যাডমিরাল পাঠ করছেন, তখন ব্রিটিশ দুর্ধর্ষ সেই ব্রিটিশ তার দমন করছে, উপর থেকে বোমা বর্ষণ হচ্ছে, জাহাজকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আমরা চকিত বিস্ময়ে প্রথম উপলব্ধি করতে পারছি যে থিয়েটারের ক্ষেত্রে থিয়েটারটা কি করতে পারে। মুহূর্তের মধ্যে জাহাজ তৈরি হয়ে যায়, জাহাজটা সক্রিয় হয়ে উঠলো। নির্মল গুহ রায়ের সেই মঞ্চস্কৃতি, সঙ্গে সঙ্গে যখন বলে উঠলো ওই দেখুন জাহাজ, সঙ্গে সঙ্গে কামান আমাদের দিকে, আলো জ্বলে উঠছে। সেই অবস্থায় দাঁড়িয়ে দলিত হচ্ছে হেমন্ত বিশ্বাসের গান। কি করে ভুলবো সেই নাটক? এটা কেউ বেঁচে নেই, কেউ না। কিন্তু এই নাটক কল্লোল 4টে শিক্ষা দিয়ে গেল। নাটক হিসাবে 4টে শিক্ষায় শিক্ষিত হলাম। এক, প্রোপাগান্ডিস্ট, বামপন্থী নাটক, এগুলো যে যেমন খুশি বলতে পারেন। থিয়েটারটাকে থিয়েটার হিসেবে তৈরি করতে না পারলে আমার কোনো অধিকার নেই নাটক লেখার। উৎপল দত্ত ইতিহাসকে তৈরি করেছেন সেইভাবেই। সদ্য প্রয়াত দেবেশ রায় বলেছেন, একটা মানুষের জীবনের সঙ্গে জীবনের ঐতিহাসিকতা, অর্থাৎ জীবনটা শুধু জীবনী নয়, শার্দুল সিংয়ের জীবনী নয়, এটা ইতিহাসকে জড়িয়ে রাখা, তার সঙ্গে জীবনের ঐতিহাসিকতা, জীবনের সঙ্গে ইতিহাসের সম্পর্ক, ইতিহাসের সঙ্গে জীবনের সম্পর্ক। উৎপল দত্তের দ্বিতীয় শিক্ষা প্র্যাকটিক্যাল শিক্ষা, নাটক লেখার, নাটক বোঝার শিক্ষা। তৃতীয় শিক্ষা অভিনয়।
কোনো বাড়াবাড়ি নেই, কোনো বাড়াবাড়ি নেই। যখন প্রথম মুখোমুখি হয়, স্ত্রীর সঙ্গে এতদিন পর স্ত্রী ইতিমধ্যে আরেকটি পুরুষকে বরণ করে নিয়েছে, তার সঙ্গে যখন মুখোমুখি হচ্ছে শার্দুল সিং এর, ওই উচ্চ শার্দুল সিং, অনাপসে শার্দুল সিং তাকিয়ে রয়েছে তার স্ত্রীর দিকে, ভাবছি একটু সফট হবে, স্ত্রী কান্না এসে তাকে জড়িয়ে ধরবে, কোথায় যেন সংকোচ। অদ্ভুত ভাবে তার মাঝখানে এসে শোভা সেন বলেন, ও কি করবে, ও যা করার তাই করেছে, আমার সম্মতি নিয়েই করেছে। সম্ভবত এই কথাগুলোই অসাধারণ সেই সংলাপে বলছেন। আমরা যারা বসেছিলাম বিপ্লবী নাটক দেখব, তারা জীবনের মধ্যে যে পরতে পরতে যে কত যন্ত্রণা, কত ট্র্যাজেডি, কত সমস্যা লুকিয়ে থাকে, এমনকি বিপ্লবী নাটকের মধ্যেও লুকিয়ে থাকে, সেটা বুঝতে পারছি। শঙ্খ ঘোষ বলেছেন, এই জীবন রয়ে গেল কতখানি বোকাশোকা হয়ে, চালাক বাবুরা তাই ফিরেও দেখে না, জানে না কত লোক আছে যারা ঘুঘুও দেখেনি, পা দোলা। আমি গ্রামে একটা মানুষ ছিলাম, তেমন করে ঘুঘু ফাঁদ, শহরে ঘুঘু, শহরে ফাঁদ দেখতে পারিনি, কিন্তু একটা নাটক দেখে আমি বুঝছিলাম শহর গ্রামের বিভাজন, মানুষের সঙ্গে মানুষের বিভাজন, এর বাইরে একটা নাটক কিভাবে আমাকে ইন্সপায়ার করতে পারে। তাই কল্লোলকে ভুলিনি, কল্লোল আমার হৃদয় এখনো চলছে, চলবে। সবাইকে নমস্কার, ভালোবাসা।